স্বাগত ডিবিসি সংবাদে। সাথে আছি তাসনুভা তন্নি। সংস্কার সহ সব প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই হতে পারে জাতীয় নির্বাচন। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আরও জানানো হয়, 18 থেকে 33 বছর বয়সীদের জন্য আলাদা ভোটার তালিকা হচ্ছে। এবার নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য। বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও প্রস্তুতির বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়ের কথা জানান প্রেস সচিব। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটা প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে। দেশব্যাপী 16,000 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রেস সচিব আরও জানান, এবার নির্বাচনে নিরাপত্তায় কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্য। প্রতিটি বুথে থাকবে সিসিটিভি ক্যামেরা। তো এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ইলেকশন ভোটটা কন্ডাক্ট করা যায় সেই জন্য উনি নির্দেশ দিয়েছেন। এবং নির্বাচনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে নারী ও নতুন ভোটারদের। এজন্য নির্বাচন কমিশনকে আলাদা ভোটার তালিকা করতে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। নারী ভোটারদেরকে যাতে বিশেষভাবে তারা ভোট দিতে পারে, একটা বিষয় ব্যাপকভাবে আলোচিত হয়েছে, সেটা হচ্ছে আজকের মিটিংয়ে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচনী দায়িত্ব যারা পালন করে তাদেরকে তো প্রশিক্ষণ দেওয়া হবেই, ভোটারদেরও যাতে প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ অনেক ভোটার আছেন যারা নতুন ভোটার, এর আগে কখনো ভোট দেননি, তারা কিভাবে ভোট দিবেন এটা যাতে তারা আগে থেকেই জানতে পারেন, ভোটারদের প্রশিক্ষণের বিষয়টাও আজকে আলোচিত হয়েছে। আরেকটা বিষয় আলোচিত হয়েছে আজকে যে এছাড়াও ডিসেম্বরের মধ্যেই পুলিশকে নিবিড় প্রশিক্ষণের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন কি করে সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। দুটি রাজনৈতিক দল আবেদন করলেও শাপলাকে জাতীয় নির্বাচনের প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ। তিনি কথা জানিয়েছেন, জাতীয় ফুল শাপলাকে দলীয় প্রতীক হিসেবে পেতে আবেদন করেছিল নাগরিক ঐক্য ও এনসিপি, কিন্তু এবার নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা ব্যবহার না করার বিষয়ে সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এর আগে নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলার জন্য আবেদন করে। পাশাপাশি এনসিপিও প্রতীক হিসেবে শাপলা চেয়ে নিবন্ধনের সময় আবেদন করে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হচ্ছে আজ। ওয়াশিংটনে এই আলোচনা চলবে 11 জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল ইউএসটিআর এর সাথে বৈঠকে বসবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন মার্কিন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে 14টি দেশের নেতাদের চিঠি পাঠান। এরপরই আলোচনায় অংশ নিতে যাওয়া প্রথম দেশগুলোর একটি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিরসনের বিষয়ে সমাধান না এলে 1 আগস্ট থেকে দেশটিতে পণ্য রপ্তানিতে বর্ধিত হারে শুল্ক দিতে হবে। বিশ্লেষকদের মতে, বাজার সুবিধা পেতে বাংলাদেশ কি কি শর্তে রাজি হচ্ছে তাও প্রকাশ্যে আসা দরকার। বিষয়টি নিয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার। রতন, আপনাকে স্বাগত ডিবিসি নিউজে। বৈঠকের বিষয়ে সবশেষ আপনার কাছে কি কি তথ্য আছে? বৈঠকটি শুরু হয়েছে কিনা সেটি আসলে জানা সম্ভব হয়েছে কি? দেখুন, আপনাদেরকে ধন্যবাদ। দেখুন, ঘটনাটা হলো যেটা এখন পর্যন্ত স্টেট ডিপার্টমেন্টের স্কেজুয়েলে বাংলাদেশের সঙ্গে আজকের মিটিং এর কোনো ধরনের স্কেজুয়েল এখন পর্যন্ত নেই। এবং সেই এই বৈঠকটি অ্যাকচুয়ালি সেটা আপনি যেটা বললেন আগে যে সেটা চলমান বৈঠক, সেটা 11 তারিখ পর্যন্ত চলবে, কিন্তু আজকের স্কেজুয়েলে বাংলাদেশ নেই। আজকে যারা যারা সেই স্কেজুয়েলে রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকটি আফ্রিকান দেশ। এর মাঝে আপনাদেরকে আরেকটি কথা বলি যে বৈঠকটি হবে ক্লোজ ডোর বৈঠক, সেখানে সাংবাদিকরাও অ্যালাউড না। যদি সাংবাদিকরা অ্যালাউড হয় তাহলে তারা আগে পূর্ব থেকেই বলে দেওয়া হয় যে এখানে ওপেন প্রেস ব্রিফিং হবে। স্পেশালি যে জিনিসটা হয় সবসময় সেটা হলো এক্সকিউজ মি, সেটা হলো স্টেট ডিপার্টমেন্ট নিজেই তাদের প্রেস ব্রিফগুলি বিকেলবেলা প্রকাশ করে। তো এখানে আরেকটি বিষয় আজকে আপনাদেরকে জানানোর দরকার, নিশ্চয়ই আপনারা সেটা হয়তো জেনে ফেলেছেন এর মাঝে। আজকে নিউ ইয়র্কে বা ওয়াশিংটনে এখন সকাল 11টা
আজ সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে তার সোশ্যাল মিডিয়া যেটা ট্রুথ, সেখানে তিনি বলেছেন যে নো চেঞ্জ নো এক্সটেনশন। সেটা একটা পূর্ব মানে যেটা আগের থেকে পরিকল্পিত ছিল। তবুও আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে ট্রাম্পের কথার মাঝে সবসময় এক ধরনের ফাঁক, যদি হবে হবে না এই ধরনের একটি কিন্তু থেকেই যায়। সেই কিন্তু নিয়েই কিন্তু আজকে আমাদের যে ডেলিগেশন ওই ওয়াশিংটনে আছে, যারা আলোচনার জন্য অপেক্ষা করছে। আমি আগেই বলছি, এখন পর্যন্ত স্টেট ডিপার্টমেন্টের স্কেজুয়ালে তার বাংলাদেশের নাম নেই। তো সম্ভবত এটা আজকেও হইতে পারে, কালকেও হইতে পারে। তো এটা ফাইন্ড আউট করা যাবে আজকে বিকেলে, এখন পর্যন্ত সেটা কনফার্ম না। আর দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশ ডিপেন্ড করছে বাংলাদেশের যে কর্তৃপক্ষ। রতন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রতন তালুকদার, সম্পাদক সাপ্তাহিক জন্মভূমি। পানি যেন শুধু ঘর বাড়ি ভাসায়নি, কেড়ে নিয়েছে মানুষের স্বপ্ন, স্বাদ। মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর ফুলগাজীতে হাজারো মানুষ আশ্রয়হীন। ত্রাণ নেই, নিরাপত্তা নেই, তবু বাঁচার চেষ্টাও থেমে নেই। আর রেকর্ড বৃষ্টিতে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়ি বাঁধে অন্তত 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে 30টি গ্রাম। নুরুল ইসলাম 70-এর কোঠায় বয়স, জীবনযুদ্ধে এক সময়ের সাহসী চাষী, অথচ এখন ভেজা একটা কাপড়ে কাঁপতে কাঁপতে তাকিয়ে আছেন পানিতে ডুবে যাওয়া নিজের ভিটার দিকে। ফেনীর ফুলগাজীর উত্তর শ্রীপুর পূর্বপাড়া এখন আর গ্রামের চেহারা নেই। বাঁধ ভেঙে হু হু করে ঢুকে পড়া পানিতে হারিয়েছে বসত বাড়ি, হারিয়েছে আসবাবপত্র, স্মৃতি আর আশ্রয়। খাওয়া দাওয়া কাটলে দুপুরে খাইছি, আর আমি খাইতে পারিনি। এখন তো যুগ বিভিন্ন রয়েছে, একবারে ঘর কাটতে রয়েছে। আমার ঘর কম সময় পড়ে যায়, কোনো গ্যারান্টি নেই। কেউ গৃহস্থালির জিনিসপত্র তুলে রেখেছে উঁচু স্থানে, কেউ বা প্লাস্টিকের বস্তা করে বাঁচাতে চাইছেন শেষ সম্বল। শিশু কিশোরদের চোখে অজানা আতঙ্ক, ভবিষ্যতের অনিশ্চয়তা। বাড়ির অবস্থা খারাপ, এগুলো আর কই নিমু, খাওয়া লাগতো না। গ্রামের হাট বাজার ডুবে গেছে কোমর সমান পানিতে। ঘর ছাড়া মানুষগুলো এখন দুবেলা খাবারের আশায় তাকিয়ে আছেন প্রশাসনের দিকে। খুব মারাত্মক অবস্থা, জনসাধারণের জীবন খুবই দুর্ভোগে যাচ্ছে। কিন্তু ফেনীর বর্তমান যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। অসহায় এসব মানুষের মাথা গোঁজার ঠাঁই নেই, তাই তো আশ্রয় নিতে হয়েছে আত্মীয়র বাড়িতে। শিশুরা স্কুলে যাওয়ার বদলে সাঁতার কাটছে কষ্টের স্রোতে, কেউ আবার জাল ফেলে ধরছেন মাছ। বই খাতা সহ বিছানা এবং ঘরের আসবাবপত্র ভাসছে জলে, ডুবে যাচ্ছে স্বপ্ন। এসব মানুষের যে ক্ষত তৈরি হয়েছে তার শুকাতে সময় লাগতে পারে বছরের পর বছর। আর তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন ঠিক পানির স্রোতের সাথে এভাবেই ভেসে গেছে। তাই এখনই সংশ্লিষ্টদের তাদের আর্থিক থেকে শুরু করে সব ধরনের সহযোগিতার প্রত্যাশা করছেন তাদের কাছ থেকে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ফেনী, ফুলগাজী। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব। গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর ফেব্রুয়ারিতে নির্বাচন জনগণের দাবি উল্লেখ করে এ নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান মির্জা ফখরুল। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ও সিরাজউদ্দিনকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে, শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা, তিনি এককভাবে আমি মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। তার বিচারের কিন্তু শুরু হয়েছে। দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয় দাবি করে তিনি বলেন, দেশের জনগণ নির্বাচন চাই। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে যে দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো। এদিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে দেখতে যান মির্জা ফখরুল। এ সময় তার সুচিকিৎসা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টাকে যে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন, তার এই চিকিৎসাকে যেন সর্বোচ্চ চিকিৎসা তার করা সম্ভব হয়।
আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন। মোদী সরকার তাকে আশ্রয় দিয়ে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকবেন। চুয়াডাঙ্গায় জুলাই পদযাত্রায় পথসভায় এমন মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সীমান্ত হত্যা আর মেনে নেওয়া হবে না। দেশের মাটি ও মানচিত্র রক্ষায় কাজ করবে এনসিপি। আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যমুক্ত সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়নি। উল্টো চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্বে দেশ ছেয়ে গেছে। চুয়াডাঙ্গায় মিছিলে স্লোগানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানায় সমর্থকরা। বৃষ্টিবাধা উপেক্ষা করেই চলে দেশ গড়ার প্রত্যয়ে জুলাই পদযাত্রা। আলমডাঙ্গায় পথসভায় এনসিপির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক দর্শন তুলে ধরেন আখতার হোসেন। জুলাই আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের বর্বরতার কথাও স্মরণ করিয়ে দেন তিনি। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল। সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। পরে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে পথসভায় বিগত 16 বছর আওয়ামী লীগ সরকারের গুম খুনে ভারতের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন এবং সীমান্ত হত্যার কড়া সমালোচনা করেন নাহিদ ইসলাম। সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না। বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের সীমান্তকে, বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়নি বলেও অভিযোগ নাহিদ ইসলামের। গণ অভ্যুত্থানের পরে আমরা একটা বৈষম্যহীন একটা সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি নানা ধরনের রাজনৈতিক অন্তর্কন্দলে বহু মানুষ মারা যাচ্ছে। চাঁদাবাজ, দুর্নীতি, দখলদারিত্ব পুরো বাংলাদেশকে ছেয়ে গিয়েছে। নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখতে চাই না। পরে দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। সেখান থেকে জুলাই পদযাত্রা যায় ঝিনাইদহে। ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতেই চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে যশোর জেলায়। সিএসআরএম ডিবিসি নিউজ এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম আমরা যশোর জেলায় এবং এই জেলার মানুষের কথা শুনেছি, সমস্যা এবং সম্ভাবনার কথা শুনেছি। এখন আমাদের সাথে আছেন এই জেলার প্রশাসক। আমরা ওনার সাথে একটু কথা বলবো, জানবো যে আসলে তিনি এই জেলার সংকট এবং সম্ভাবনা নিয়ে কি পরিকল্পনা এবং নগরবাসীকে স্বস্তি দিতে কি করছেন। তো আপনি তো এই জেলার অভিভাবক। এই জেলায় আমরা দেখলাম যে একটি স্থলবন্দর আছে এবং সেই স্থলবন্দরকে নিরবচ্ছিন্ন করতে একটি টার্মিনাল নির্মাণ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু সেটি 2 বছরেও চালু করা যাচ্ছে না। কেন একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর আমাদের যশোর জেলা অবস্থিত। এটা শার্শা উপজেলায়। তো আমাদের বেনাপোল স্থলবন্দর থেকে পৌরসভার মধ্যে পৌরসভার অর্থায়নে একটা টার্মিনাল নির্মাণ করা হয়েছে। উদ্দেশ্য ছিল যে সকল বাস ট্রাকগুলো সেই টার্মিনালের ভিতর প্রবেশ করবে, সেখান থেকে যাত্রীগুলো ছোট ছোট যে ভেহিকলগুলো আছে সেখান দিয়ে তারা স্থলবন্দরের ওইখান দিয়ে সীমান্ত হয়ে ইমিগ্রেশন হয়ে ভারতে যাবে। কিন্তু এটা অনেকবার এটা চেষ্টা করা হয়েছে, পৌরসভা থেকেও নেওয়া হয়েছে, আমরাও এখানে অনেকবার মিটিং করেছি। তো কিছু কিছু বাস মালিক পক্ষ যারা আছে তাদের একটা দাবি হলো যে ওইখানে যদি যাত্রীগুলোকে নামিয়ে দেওয়া হয় তাহলে যাত্রীগুলো নিরাপত্তার একটা তারা শঙ্কা করেন। আমরা দেখলাম যে যশোর ঝিনাইদহ যে রাস্তা, সেই রাস্তাটার খুবই খারাপ অবস্থা এবং এটা দিয়ে যাতায়াত করা মানুষের খুবই কষ্ট এবং অনেক সময় যাবত এটি এই অবস্থায় পড়েছে। এটা নিয়ে আপনাদের কোনো কনসার্ন বা পরিকল্পনা আছে কিনা? আমাদের যশোরের যদি একটা বড় সমস্যার কথা বলেন তাহলে আমাদের যে রাস্তাঘাটের যে বেহাল দশার, এটা একটা বড় সমস্যা আছে। আমাদের যশোর ঝিনাইদহ একটা রাস্তা যেমন বড় রাস্তা, আর একটা যশোর টু খুলনা যে রাস্তা আছে, এটা আমাদের এই ছোটোখাটো সংস্কার যেগুলো আছে, যেটা এলজিটি বলেন বা আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, তারা কিন্তু এগুলো কাজ করছে। কিন্তু আমাদের যশোর এবং ঝিনাইদহ যে রাস্তাটা আছে এটা উইকেয়ার প্রজেক্টের আওতায় আছে এবং এটা 6 লেন হওয়ার কথা এবং সেটা অধিগ্রহণের
কাজ চলমান আছে। বীজ সংরক্ষণ এবং ফুলের যথাযথ সংরক্ষণ করা যায় না, কৃষকরা যথাযথ দাম পান না, এইরকম আমরা অভিযোগটি পেয়েছি। আপনার মতামত বা আপনাদের কার্যক্রম কি? আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশের যে ফুলের যে চাহিদা আভ্যন্তরীণ বাজেট তার 70% কিন্তু আমরা যশোর থেকে সাপ্লাই দিয়ে থাকি, এবং এটার বিশেষ বড় একটা অংশ আমাদের ঝিকরগাছা যে গদখালি আছে সেখানে সেটা উৎপাদিত হয়ে থাকে। তো এইটার বীজ সংরক্ষণের জন্য সেখানে আমাদের আমেরিকার বাংলাদেশের একটা ইউএসআইডির প্রোগ্রামে একটা হিমাগার তৈরি করা আছে, কিন্তু সেখানে যে টেম্পারেচার মেনটেন করার দরকার হয় সেই টেম্পারেচার সেখানে মেনটেন হয় না বীজগুলো সংরক্ষণ করার জন্য। তো সেটা আমরা বিএডিসিকে আমরা অনুরোধ করেছি সেই টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য, তারা এটা দেখভাল করবে। এবং কৃষকদের মধ্যে কিছু মালিকানার জমির মালিকানার জটিলতা থাকার কারণে এটা আমরা এখনো বিএডিসির কাছে পুরোপুরি হস্তান্তর করতে পারিনি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার সময় অনেকগুলো অভিযোগ ছিল আইন শৃঙ্খলা নিয়ে, এবং ধর্ষণের মতো ঘটনাও সম্প্রতি এই জেলায় ঘটেছে। এই বিষয়টা নিয়ে আপনাদের কনসার্ন কি? ধর্ষণ সংক্রান্ত বা নারী নির্যাতন বা এই সংক্রান্ত সারা বাংলাদেশে যখন এরকম হচ্ছে, তারও এইরকম একটা ঢেউ আমরা যশোরে আমরা দেখতে পাচ্ছি। কোনোটা সত্য, কোনোটা সত্য আংশিক সত্য, কোনোটা সত্য নয়। এই বিষয়গুলো মানে পুলিশ বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে, এবং যে ক্ষেত্রে যেটার ঘটনা ঘটছে বা আইনশৃঙ্খলা সত্যতা পাওয়া যাচ্ছে সেটা তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। যশোর নিয়ে আপনার কোনো উন্নয়ন পরিকল্পনা বা পরবর্তী পরিকল্পনা কি, এবং এরই মধ্যে আপনার বাস্তবায়নকৃত বড় ধরনের কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা? মেডিকেল, আমরা বলছি মেডিকেল সিটি, যেমন আমাদের আর্মি মেডিকেল হসপিটালের পাশে কিন্তু আমাদের একটা 500 বেডের একটা হসপিটাল হচ্ছে। আমাদের এখানে একটা মেডিকেল কলেজ আছে। এতদিন আমাদের এইটা হসপিটালটার কাজ বন্ধ ছিল, কোনো কারণে হয়তো সেটা হয়নি। সেই কাজটা 500 বেডের হসপিটালের কাজটা চলমান রয়েছে। পাশাপাশি আমাদের এখানে একটা হার্ট ফাউন্ডেশনও আমাদের কার্যক্রম উদ্যোগ আমরা নিয়েছি, সেটা হবে। সবচেয়ে বড় একটা সফলতা যদি আমরা বলি যে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে একটা জিনোম সেন্টার আছে যেখানে আমাদের ক্যান্সার ডিটেক্ট করা যায়, কিন্তু এটা অনেকেই জানে না, এবং সেই ল্যাবটা উন্নত মানের সেটা কিন্তু ব্যবহার করা যায় না। আমরা কিন্তু শহরে সে একটা অনেক কস্টলি একটা জায়গা আমরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দিয়েছি, তার সেই ল্যাবটা যদি এখানে স্থাপন করা যায় তাহলে আমাদের বায়োপসি সহ যে ক্যান্সার ডিটেকশন সেটা কিন্তু যশোরে আমাদের এটা করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখলাম যে যশোর নিয়ে কর্তৃপক্ষের অনেক বড় ধরনের পরিকল্পনা আছে, এবং সেটি বাস্তবায়ন হলে নিশ্চয়ই এই শহর আরো সুন্দর হয়ে গড়ে উঠবে। CSRM ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম যশোর জেলায়। আগামীকাল নতুন কোনো জেলায় নতুন কোনো ভাবে দেখা হবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।